যে মানুষটিকে আমরা শতাব্দীর পর শতাব্দী ধরে একজন উন্মাদ, নেশাগ্রস্ত আর পাগল লেখক হিসেবে চিনে এসেছি, তিনি আসলে ছিলেন ১৯ শতকের সবচেয়ে সুশৃঙ্খল আর যুক্তিবালী একজন সাহিত্যিক। হ্যাঁ, একদম। শুনতে খুব অদ্ভুত লাগছে, তাই না? আসলেই, কারণ তার নামের সাথে জড়িয়ে থাকাই উন্মাদ পাগল উপাধিটা এসেছিল সম্পূর্ণ ভুয়া একটি শোক বার্তা থেকে। হ্যাঁ, যাকে আজকের দিনের ভাষায় বলা যায় মৃত্যুর পর কারো উইকিপিডিয়া পেজ হ্যাক করে চিরকালের জন্য তার চরিত্র হনন করে দেওয়া। ঠিক তাই। তো আজকের এই বিস্তারিত পর্যালোচনায় আমরা এডগার অ্যালেন পোয়ের জীবনের সেই অন্ধকার অথচ খুব সুপরিকল্পিত জগৎটার ভেতর প্রবেশ করব। দারুণ একটা বিষয়। আমাদের হাতে আজকে বেশ কয়েকটি ভিন্ন ধর্মী উৎস রয়েছে। একদিকে আছে পোয়ের একটি জীবনী, আর ছোট গল্প লেখার নিয়ম নিয়ে স্বয়ং পোয়ের লেখা একটি খুব বিখ্যাত প্রবন্ধ। আর অন্যদিকে আছে তার বিখ্যাত গল্প দ্য টেলটেল হট এর উপর সিগমুন্ড ফ্রয়েডের মনস্তাত্ত্বিক তত্ত্বভিত্তিক একটি গবেষণাপত্র। হ্যাঁ, এবং সবচেয়ে চমকপ্রদ যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তা হল উইসকনসিনের ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তৈরি একটি অসাধারণ আইনি পাঠ্যক্রম। আচ্ছা, মানে আইনি পাঠ্যক্রমে পোয়ের গল্প। হ্যাঁ, সেখানে পোয়ের এই ভৌতিক গল্পটিকে ব্যবহার করা হচ্ছে অপরাধ, মানসিক অসুস্থতা এবং আইনের সূক্ষ্ম বিভাজন বোঝানোর জন্য। মানে এই সবগুলো বিষয় একসাথে মেলালে তো একটা সম্পূর্ণ নতুন ছবি ফুটে ওঠে। সাহিত্য, মনস্তত্ত্ব আর আইনি যুক্তির মধ্যে এক অবিশ্বাস্য সেতুবন্ধন। ঠিক। তো পোয়ের এই পুরো বিষয়টা অনেকটা একটা বিশাল পাজল বা ধাঁধার মতো। বাইরে থেকে তার গল্পগুলোকে স্রেফ ভয়ের বা গা ছমছমে বলে মনে হলেও ভেতরে সেগুলো আসলে মানুষের অবচেতন মনের নিখুঁত মানচিত্র। একদম। আজকের আলোচনায় আমরা শুধু এই গল্পগুলোর ওপর দিয়ে যাব না, বরং বোঝার চেষ্টা করব ঠিক কিভাবে আর কেন পো মানুষের মনের এই অন্ধকার দিকগুলোকে এতটা নিখুঁতভাবে তুলে ধরতে পেরেছিলেন। তার নিজের জীবনের চরম বিশৃঙ্খলা আর তার সাহিত্যকর্মের চরম শৃঙ্খলার মধ্যে যে একটা অদ্ভুত বৈপরীত্য আছে, সেখান থেকে আসলে এ ধাঁধার জট খুলতে শুরু করে। তো সেই জট খোলার কাজটা তার ব্যক্তিগত জীবন থেকেই শুরু করা যাক। উইকিপিডিয়ার জীবনী ঘাঁটলে তার জীবনের যে চিত্র পাওয়া যায় তা যে কোনো ট্র্যাজেডির চেয়েও ভয়ঙ্কর। হ্যাঁ, বলাই যায়। বোস্টনে জন্ম নেওয়া এই মানুষটি খুব ছোটবেলাতেই অনাথ হন। এরপর জন অ্যালান নামের এক ব্যক্তির কাছে দত্তক হিসেবে বড় হতে থাকেন। কিন্তু সেখানেও শান্তি মেলেনি। জুয়ার বিশাল দেনা নিয়ে দত্তক পিতার সাথে তার চরম বিবাদ শুরু হয়, যার ফলে তাকে একসময় বাড়ি ছাড়তে হয়। এর পরের ঘটনাগুলো তো আরও অদ্ভুত। তিনি এডগার এ পেরি ছদ্মনাম ধারণ করে সেনাবাহিনীতে যোগ দেন। হ্যাঁ, আর পরবর্তীতে যখন ওয়েস্ট পয়েন্ট মিলিটারি একাডেমিতে সুযোগ পান, তখন তিনি সেখান থেকে ইচ্ছে করে রীতিমতো পরিকল্পনা করে নিজেকে বহিষ্কার করান। এই ইচ্ছে করে বহিষ্কৃত হওয়ার বিষয়টা না খুব গভীর একটা মনস্তাত্ত্বিক ইঙ্গিত দেয়। কীরকম? মানে যখন মানুষের জীবনে কোনো নিয়ন্ত্রণ থাকে না, চারপাশে সবকিছু ভেঙে পড়তে থাকে, তখন মানুষ অনেক সময় নিজের ধ্বংসের নিয়ন্ত্রণটাও নিজের হাতে নিতে চায়। ও আচ্ছা, মানে একটা মরিয়া চেষ্টা বলা যায়। হ্যাঁ, ওয়েস্ট পয়েন্টে তার এই আচরণ হয়তো কোনো সাধারণ খামখেয়ালি ছিল না। এটা ছিল দত্তক পিতার প্রত্যাখ্যান আর নিজের অস্থিরশীল জীবনের প্রতি একটা চরম বিদ্রোহ। আর তার জীবনের এই ট্র্যাজেডি তো চক্রাকার পথে চলতেই থাকে। মাত্র ২৬ বছর বয়সেই তিনি তার ১৩ বছর বয়সী কাজিন ভার্জিনিয়াকে বিয়ে করেন। কিন্তু মাত্র ১১ বছর পর ভার্জিনিয়া যক্ষ্মায় আক্রান্ত হয়ে মারা যান। হ্যাঁ, যক্ষ্মার কারণে প্রিয়জনের ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া দেখাটা পোয়ের মনে গভীর ছাপ ফেলেছিল। যে কারণে তার লেখায় বারবার ওই মৃত সুন্দরী নারীর থিম ফিরে আসে। এটা কেবল কোনো সাহিত্যিক ফ্যান্টাসি ছিল না। এটা ছিল তার নিজের জীবনের দেখার সবচেয়ে বড় ট্রমার একটা শৈল্পিক রূপ। তাই তো। একদম তাই। তার বিখ্যাত কবিতা দ্য রেভেন তাকে রাতারাতি তুমুল জনপ্রিয়তা এনে দিয়েছিল ঠিকই, কিন্তু আর্থিক দৈন্যতা তার পিছু ছাড়েনি। হ্যাঁ, শুনলে অবাক হতে হয়, সেই কালজয়ী কবিতার জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র $9। ভাবা যায়। আর তার মৃত্যুটাও তো এক বিশাল রহস্য। হ্যাঁ, ১৮৪৯ সালে ব্যাল্টিমোরের রাস্তায় তাকে অর্ধচেতন অবস্থায় পাওয়া যায়। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, তখন তার পরনে নিজের পোশাক ছিল না, ছিল অন্য কারোর জরাজীর্ণ পোশাক। কয়েকদিন পর তিনি হাসপাতালেই ঘোরের মধ্যে প্রলাপ বকতে বকতে মারা যান। আর এই রহস্যজনক মৃত্যুর সুযোগটাই নিয়েছিল রুফাস উইলমট গ্রিসওয়াল্ড নামের এক ব্যক্তি।
হ্যাঁ, গ্রিসওয়াল্ড মূলত ছিলেন পোয়ের একজন কট্টর সাহিত্যিক প্রতিদ্বন্দ্বী। পোয়ের মৃত্যুর ঠিক পরপরই সে লুডভিগ ছদ্মনামে একটা ভুয়া শোকবার্তা ছাপে। আর পরবর্তীতে একটা জীবনীও লিখে ছাপিয়ে দেয়। হ্যাঁ, গ্রিসওয়াল্ডের উদ্দেশ্য কেবল পোকে ছোট করা ছিল না, সে পোকে একজন মাদকাসক্ত, নীতিহীন আর উন্মাদ হিসেবে দুনিয়ার কাছে তুলে ধরতে চেয়েছিল। এই কাজটা এত নিখুঁতভাবে করা হয়েছিল যে গ্রিসওয়াল্ড পোয়ের লেখা কিছু চিঠিও জালিয়াতি করেছিল নিজের দাবিকে শক্ত করার জন্য। সাধারণ মানুষও এই ভুয়া জীবনীটা খুব সহজেই বিশ্বাস করে নিয়েছিল। কারণ যে লেখক এত ভয়ঙ্কর আর ডার্ক সব গল্প লেখেন, ব্যক্তিজীবনেও তিনি একজন উন্মাদ হবেন, এই মিথটা বিশ্বাস করতে সাধারণ পাঠকের বেশি রোমাঞ্চ লাগত। ঠিক, সত্যের চেয়ে এই কাল্পনিক পাগল ইমেজটাই বেশি বিক্রি হয়েছিল তখন। তো একটা মানুষের ব্যক্তিগত জীবন এতটা এলোমেলো, ছন্নছাড়া আর ট্র্যাজেডিতে ভরা হওয়ার পর স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে তার লেখার পদ্ধতি বা চিন্তাধারাও হয়তো তেমনই বিশৃঙ্খল ছিল। হ্যাঁ, অনেকেই ভাবত তিনি হয়তো কোনো এক ঘোরের মধ্যে বসে এলোমেনাভাবে এসব ভৌতিক গল্প লিখে ফেলতেন। কিন্তু নেথানিয়েল হথর্নের টুয়াইস টোল্ড টেইলসের পর্যালোচনায় পো তার যে সাহিত্য তত্ত্ব তুলে ধরেছিলেন তা এই ধারণাকে পুরোপুরি ভেঙে দেয়। একদম, সেখানে তিনি স্পষ্ট বলছেন যে কবিতার উদ্দেশ্য হল সৌন্দর্য আর ছোট গল্পের উদ্দেশ্য হল পাঠকের সামনে সত্য তুলে ধরা। আর একটা সার্থক গল্প এমন হওয়া উচিত যা আধা ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে এক বসায় পড়া শেষ করা যায়। এই এক বসায় পড়া শেষ করতে পারার পেছনে একটা খুব জোরালো মনস্তাত্ত্বিক যুক্তি কাজ করে। পোয়ে এই তত্ত্বের নাম দিয়েছিলেন ইউনিটি অফ ইফেক্ট বা একক প্রভাব। একক প্রভাব, এই বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? মানে তিনি মনে করতেন উপন্যাসের ক্ষেত্রে একটা বড় সমস্যা হল পাঠক যখন পড়া থামিয়ে বাস্তব দুনিয়ায় ফিরে যান, মানে হয়তো কাজ করতে যান বা ঘুমোতে যান, হ্যাঁ, তখন গল্পের মূল আবেদন বা সেই ইমোশনাল ঘোরটা নষ্ট হয়ে যায়। বাস্তবতার হস্তক্ষেপ গল্পের প্রভাবকে দুর্বল করে দেয়। আচ্ছা, তাই পোয়ের মতে একটা ছোট গল্পের প্রতিটি শব্দ, প্রতিটি বিরামচিহ্ন, এমনকি প্রথম লাইনটি থেকে শুরু করে শেষ পর্যন্ত সবকিছু পূর্ব নির্ধারিত একটা মানসিক প্রভাব তৈরির জন্য কাজ করবে। মানে লেখক গল্প লেখা শুরুর আগেই ঠিক করে নেবেন তিনি পাঠকের মনে ঠিক কোন অনুভূতিটা জাগাতে চান। একদম, এরপর সেই নির্দিষ্ট অনুভূতি তৈরি করার জন্য গল্পের পুরো স্থাপত্য নির্মাণ করা হবে। কোনো অপ্রয়োজনীয় শব্দ বা সাবপ্লট সেখানে থাকবে না, যা মূল ফোকাস থেকে পাঠককে দূরে সরাতে পারে। এই ব্যাপারটা বোঝার জন্য চমৎকার একটা উপমা দেওয়া যায়। কি রকম? উপন্যাস পড়াটা অনেকটা কয়েক সপ্তাহ ধরে কোনো বড় টিভি সিরিজ দেখার মতো। মাঝখানে পজ করে চা বানিয়ে আনা যায়, কয়েকদিন গ্যাপ দিয়ে আবার দেখা যায়। হ্যাঁ, ঠিক। কিন্তু পোয়ের এই সিঙ্গল ইফেক্ট স্টাইলের গল্প পড়াটা হলো রোলার কোস্টারে চড়ার মতো। একবার সিট বেল্ট বেঁধে রাইড শুরু হয়ে গেলে শেষ না হওয়া পর্যন্ত নামার কোনো উপায় নেই। দারুণ বলেছেন। নির্দিষ্ট ওই ইমোশনাল জার্নির ভেতর দিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত যেতেই হয়। আর সেই রোলার কোস্টারের সবচেয়ে ভয়ঙ্কর আর নিখুঁত রাইড হল পোয়ের বিখ্যাত ছোট গল্প দ্য টেলটেল হার্ট। হ্যাঁ, এই গল্পে ইউনিটি অফ ইফেক্ট কিভাবে কাজ করে তা দেখলে সত্যি অবাক হতে হয়। গল্পের প্রথম লাইন থেকেই একটা অদ্ভুত অস্থিরতা পাঠকের মনে ঢুকিয়ে দেওয়া হয়। গল্পের কথক বা ন্যারেটর একজন বৃদ্ধকে খুন করে, আর সেই খুনের পেছনে কিন্তু কোনো সম্পত্তির লোভ বা শত্রুতা ছিল না। খুনের একমাত্র কারণ ছিল বৃদ্ধের একটা চোখ, যেটাকে কথক বর্ণনা করছে শকুনের চোখ বা ভালচার আই হিসেবে। ফ্যাকাশে নীল রঙের একটা চোখ, যার ওপর একটা পাতলা পর্দা পড়ে আছে। ওই চোখটা দেখলেই কথকের রক্ত হিম হয়ে আসত। এই জায়গাতেই আমাদের আলোচনার সেই মনস্তাত্ত্বিক গবেষণাপত্রটি প্রাসঙ্গিক হয়ে ওঠে, যেখানে সিগমন্ড ফ্রয়েডের তত্ত্ব দিয়ে এই গল্পটিকে ব্যবচ্ছেদ করা হয়েছে। হ্যাঁ, ফ্রয়েড মানুষের মনে 3টি মূল অংশের কথা বলেছেন: ইদ, ইগো এবং সুপার ইগো। এই গল্পে কথক যে ওই শকুনের চোখের প্রতি এতটা আচ্ছন্ন হয়ে পড়ে, এটা কিন্তু স্রেফ একটা ভৌতিক এলিমেন্ট নয়। একদমই না। মনস্তত্ত্বের গভীরে গেলে দেখা যায় এই শকুনের চোখটা আসলে কথকের আদিম প্রবৃত্তি বা ঈদের সাথে সরাসরি যুক্ত। ঈদ মানে তো আমাদের সেই আদিম প্রবৃত্তিগুলো, তাই না? হ্যাঁ, ঈদ হল মানুষের অবচেতন মনের সেই অন্ধকার প্রকোষ্ঠ, যেখানে যুক্তি বা নৈতিকতার কোনো স্থান নেই। এটি কেবল আদিম বাসনা বা নিজের অস্বস্তি দূর করতে চায়। তাহলে ওই চোখটার সাথে এর সম্পর্ক কি? বৃদ্ধের ওই ক্ষয়ষ্ণু অন্ধপ্রায় চোখটা মূলত মৃত্যু, বার্ধক্য আর কথকের নিজের ভেতরে লুকিয়ে থাকা
ভয় ও নিরাপত্তাহীনতারই একটা প্রতীক। ও আচ্ছা। ফ্রয়েডীয় তত্ত্বে একটা খুব চমৎকার কনসেপ্ট আছে যাকে বলা হয় প্রজেকশন। মানুষ যখন নিজের ভেতরের কোনো নেতিবাচক দিক বা ভয়কে মেনে নিতে পারে না, তখন সে সেটাকে বাইরের কোনো বস্তুর ওপর চাপিয়ে দেয়। মানে কথক তার নিজের মৃত্যুর ভয় আর ভেতরের শূন্যতাকে ওই বৃদ্ধের চোখের ওপর প্রজেক্ট করেছিল। ঠিক তাই, সে মনে করেছিল ওই চোখটাকে ধ্বংস করতে পারলে সে নিজের ভেতরের ভয়টাকে ধ্বংস করতে পারবে। ইড তাকে তাড়িত করছিল ওই চোখ চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য। কিন্তু মজার ব্যাপার হলো গল্পের কথক কিন্তু বারবার দাবি করে যে সে পাগল নয়। হ্যাঁ, সে প্রমাণ হিসেবে বলে যে সে কত নিখুঁতভাবে দিনের পর দিন সময় নিয়ে খুনটি করার পরিকল্পনা করেছে। সে টানা 7 রাত ধরে মাঝরাতে চুপি চুপি বৃদ্ধের ঘরে ঢুকেছে শুধু ওই চোখটা দেখার জন্য। তার এই নিখুঁত হিসাব নিকাশ আর নিজেকে সুস্থ প্রমাণের আপ্রাণ চেষ্টা, এটাই তো মূলত তার ইগো বা অহমের কাজ। ইগো এখানে ইডের সেই আদিম খুনের বাসনা এবং বাইরের বাস্তবতার মধ্যে একটা ভারসাম্য তৈরি করার চেষ্টা করছে। মানে ইগো জানে যে সোজাসুজি গিয়ে খুন করলে ধরা পড়ার ভয় আছে, সমাজ সেটা মেনে নেবে না। একদম, তাই সে ওই পাশবিক ইচ্ছাটাকে একটা যৌক্তিক আর অত্যন্ত সতর্ক কাঠামোর মধ্যে ফেলে দেয়। কথক নিজের এই নিখুঁত পরিকল্পনাকেই তার সুস্থতার প্রমাণ হিসেবে দাবি করে। সে ভাবে যে মানুষ এত ধীরস্থিরভাবে এত হিসেব করে একটা কাজ করতে পারে, সে পাগল হয় কি করে। কিন্তু খুনের পর যখন সে লাশটাকে টুকরো টুকরো করে মেঝের তক্তা তুলে নিচে লুকিয়ে ফেলে, তখন গল্পের দৃশ্যপটে প্রবেশ করে মনের তৃতীয় অংশ। সুপার ইগো। হ্যাঁ, সুপার ইগো বা আমাদের সামাজিক বিবেক। পুলিশ যখন আসে, কথক প্রথমে খুব আত্মবিশ্বাসের সাথেই তাদের সাথে কথা বলছিল। কারণ তার ইগো তখনও পরিস্থিতি নিয়ন্ত্রণ করছিল। সে এমনকি পুলিশের বসার জন্য ঠিক ওই তক্তার ওপরেই চেয়ার পেতে দেয় যার নিচে লাশ লোকানো আছে। কিন্তু হঠাৎ সে একটা শব্দ শুনতে পায়, একটা মৃদু ভোঁতা শব্দ, অনেকটা তুলোয় মোড়ানো ঘড়ির টিকটিক শব্দের মতো। সে বিশ্বাস করতে শুরু করে যে এটা ওই মৃত বৃদ্ধের হৃৎপিণ্ডের স্পন্দন। শব্দটা ধীরে ধীরে বাড়তে থাকে। এই যে তীব্র অপরাধবোধ আর শেষ পর্যন্ত পুলিশের কাছে নিজের দোষ স্বীকার করে ফেলা, এটাই সুপার ইগোর চূড়ান্ত আঘাত। এখানে তো ফ্রয়েডের রিপ্রেশন বা অবদমনের তত্ত্বটাও খুব পরিষ্কারভাবে দেখা যায়। হ্যাঁ, আমরা আমাদের অস্বস্তিকর স্মৃতি বা অপরাধবোধগুলোকে জোর করে মনের গভীরে চাপা দিয়ে রাখতে চাই, ঠিক যেমন কথক লাশটাকে মেঝের নিচে চাপা দিয়ে রেখেছিল। কিন্তু অবদমিত আবেগ কখনো পুরোপুরি মরে যায় না। না, তারা অন্য কোনো রূপে আরও ভয়ঙ্করভাবে ফিরে আসে। কথক বৃদ্ধের হৃৎপিণ্ডকে চিরতরে স্তব্ধ করে দিলেও নিজের ভেতরের অপরাধবোধকে স্তব্ধ করতে পারেনি। তার মানে ওই হৃৎপিণ্ডের শব্দটা আসলে কোনো অলৌকিক শব্দ ছিল না। না, সেটা ছিল তার নিজেরই বিবেকের শব্দ, তার সুপারিগোর হাতুড়ি পেটা। তার মস্তিষ্ক সেই অপরাধবোধটাকে একটা অডিটরি হ্যালুসিনেশন বা শ্রবণভ্রমে রূপান্তর করেছিল। এই শ্রবণভ্রমের বিষয়টা নিয়ে ভাবলে না একটা চরম আয়রনি বা পরিহাস চোখে পড়ে। কী রকম? মানে গল্পের একেবারে শুরুতেই কথক দম্ভ করে বলেছিল যে তার শ্রবণ শক্তি অত্যন্ত প্রখর, আর এটাই প্রমাণ করে যে সে পুরোপুরি সুস্থ। হ্যাঁ, সে স্বর্গের এবং মর্তের সব শব্দ শুনতে পায় বলে দাবি করেছিল। কিন্তু একটু খেয়াল করলেই দেখা যায় যে জিনিসটাকে সে নিজের সুস্থতার সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করছিল। সেই তথাকথিত তীক্ষ্ণ শ্রবণশক্তি শেষ পর্যন্ত তার ধ্বংসের কারণ হল। ঠিক তাই, ওই কাল্পনিক হৃৎপিণ্ডের শব্দ হয়ে তার বিবেকই তাকে ধরিয়ে দিল। অসাধারণ একটা পর্যবেক্ষণ। আর ঠিক এই মনস্তাত্ত্বিক জটিলতা বা ধূসর জায়গাটার কারণে এই গল্পটা শুধু সাহিত্যের গণ্ডিতে আটকে নেই। এটি আইনের জগতেও অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে। উইসকনসিনের ডিপার্টমেন্ট অফ পাবলিক ইনস্ট্রাকশন যে 7ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পাঠ্যক্রমটি তৈরি করেছে, তা সত্যি একটা মাস্টার ক্লাস। হ্যাঁ, সেখানে এই 13-14 বছরের ছেলেমেয়েদের বলা হয় গল্পের কথকের আইনজীবী হিসেবে কাজ করতে। তাদের কাজ হল এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্বগুলোকে আইনি যুক্তিতে রূপান্তর করা। পাঠ্যক্রমটি ঘাঁটলে দেখা যায় শিক্ষার্থীদের মূলত 3 ধরনের ক্লেইম বা দাবি দাঁড় করানো শেখানো হয়: ফ্যাক্ট, ভ্যালু এবং পলিসি। এই বয়সের বাচ্চাদের জন্য এটা কিন্তু বেশ কঠিন একটা বিষয়। আসলে কিন্তু তারা গল্প থেকে এভিডেন্স বা প্রমাণ বের করে সেগুলোর ওপর নিজস্ব কমেন্টারি তৈরি করে। যেমন ধরুন, ফ্যাক্ট ক্লেমের ক্ষেত্রে একজন শিক্ষার্থী হয়তো প্রমাণ হিসেবে তুলে ধরবে যে কথক বারবার হ্যালুসিনেশনের শিকার হচ্ছিল। তারপর কমেন্টারিতে সে যুক্ত করবে যে যেহেতু সে ঘটনার সময় বাস্তব আর কল্পনার পার্থক্য করতে পারছিল না, তাই ফ্যাক্ট বা তথ্যগতভাবে সে সুস্থ মস্তিষ্কে খুনটি করেনি।
ঠিক এই শেখার প্রক্রিয়াটাকে আরও বাস্তবসম্মত করার জন্য ওই পাঠ্যক্রমে জন হিঙ্কলি জুনিয়রের বাস্তব ঘটনাটিও যুক্ত করা হয়েছে। সেই যে 1981-এ যিনি আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রেগানকে গুলি করেছিলেন। হ্যাঁ, কিন্তু তার উদ্দেশ্য কোনো রাজনৈতিক শত্রুতা ছিল না। তিনি মূলত হলিউড অভিনেত্রী জোডি ফস্টারকে মুগ্ধ করার জন্য এই কাজ করেছিলেন। যা ছিল একটা সম্পূর্ণ ডিলুশন বা ভ্রান্তি। একদম। বিচারে যখন তাকে মানসিক অসুস্থতার কারণে নির্দোষ ঘোষণা করা হয়, তখন পুরো আমেরিকায় চরম বিতর্ক শুরু হয়েছিল। শিক্ষার্থীদের এই বাস্তব ঘটনাটি দিয়ে ভাবানো হয় যে মানসিক অসুস্থতা এবং অপরাধের দায়ভারের মধ্যকার আইনি পার্থক্যটা আসলে কতটা সূক্ষ্ম। হ্যাঁ, আর এই আইনি যুক্তিটা যদি আমরা দ্য টেল টেল হার্টের কথকের ওপর প্রয়োগ করি, তাহলে পরিস্থিতিটা খুব গোলমেলে হয়ে যায়। কারণ আমরা জানি কথক মানসিকভাবে অসুস্থ ছিল, তার ডিলিউশন ছিল ওই শকুনের চোখ নিয়ে। কিন্তু হ্যাঁ, কিন্তু একটা মানুষ যখন খুন করার পর খুব নিখুঁতভাবে লাশ টুকরো করে মেঝের তক্তা তুলে লুকিয়ে রাখে, রক্তের সব দাগ সাবধানে ধুয়ে ফেলে। তখন এই কাজগুলো কি প্রমাণ করে? এই কাজগুলো কি এটা প্রমাণ করে না যে সে খুব ভালো করে জানত সে একটা জঘন্য অপরাধ করেছে? একদম ভ্যালিড পয়েন্ট। যদি সে নাই জানত যে কাজটা সমাজের চোখে ভুল, তাহলে তো লাশ লুকানোর কোনো প্রয়োজনই ছিল না। আজকের দিনে কোনো আদালতে বিচার হলে কি এই লুকানোর মানসিকতা তাকে অপরাধী সাব্যস্ত করার জন্য যথেষ্ট নয়? এটা আসলে ফৌজদারি আইনের সবচেয়ে জটিল একটা ডিবেট। এখানে দুই পক্ষেরই খুব শক্ত অবস্থান নেওয়ার সুযোগ আছে। আচ্ছা, প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষ ঠিক আপনার ওই যুক্তিটাই দেখাবে। তারা বলবে লাশ গুম করা আর পুলিশের সাথে স্বাভাবিক আচরণ করার চেষ্টা প্রমাণ করে যে তার ঠিক ভুল বোঝার ক্ষমতা পুরোপুরি অটুট ছিল। সে জানত কাজটা বেআইনি। তাহলে ডিফেন্স বা বিবাদী পক্ষের যুক্তি কি হবে? তারা বলবে তার পুরো কাজের পেছনের উদ্দেশ্যটাই ছিল একটা ক্লিনিক্যাল ডেলিউশন। সে কোনো সম্পত্তি, রাগ বা ব্যক্তিগত স্বার্থে খুন করেনি। সে খুন করেছে কেবল একটা চোখকে ধ্বংস করার জন্য। হ্যাঁ, আইনের ভাষায় যাকে বলা হয় ইরেজিস্টেবল ইম্পালস বা অদম্য তাড়না, যেখানে মানুষ হয়তো জানে কাজটা ভুল, কিন্তু তার মানসিক বিকার তাকে সেই কাজ করা থেকে আটকাতে পারে না। মানে তার যে শ্রবণভ্রম হচ্ছিল তা প্রমাণ করে যে ঘটনার সময় সে ক্লিনিক্যালি উন্মাদ ছিল। ঠিক। আর শিক্ষার্থীদের ঠিক এই গ্রে এরিয়া বা ধূসর জায়গাটাতেই যুক্তিতর্ক করতে শেখানো হয়। দারুণ একটা ব্যাপার। একটা ছোট গল্প থেকে মনস্তত্ত্ব এবং আইনের এত বড় একটা জগৎ খুলে যাওয়াটা সত্যিই অভাবনীয়। আসলে তবে আমাদের আলোচনার এই পর্যায়ে এসে পোয় অন্যান্য কাজের কথাও একটু উল্লেখ করা দরকার, কারণ তিনি কেবল ভয়ের গল্পের কারিগর ছিলেন না। একদমই না। তার বুদ্ধিবৃত্তিক বিস্তৃতি ছিল অবিশ্বাস্য। তিনি ক্রিপ্টোগ্রাফি বা সাংকেতিক লিপি নিয়ে গভীরভাবে কাজ করেছেন। হ্যাঁ, তার দ্য গোল্ড বা গল্পটির পুরো প্লটটাই তো সাংকেতিক লিপি সমাধানের ওপর ভিত্তি করে তৈরি। শুধু তাই নয়, আধুনিক গোয়েন্দা গল্পের জনক হিসেবেও পোকেই স্বীকৃতি দেওয়া হয়। তার সৃষ্ট চরিত্র সি অগাস্টে দুপায়ের চিন্তা করার যে যুক্তিবাদী ধরন, ঠিক সেই ছাঁচেই তো পরবর্তীতে আর্থার কোনান ডয়েল তার বিখ্যাত শার্লক হোমস চরিত্রটি নির্মাণ করেছিলেন। হ্যাঁ, এমনকি তার ইউরেকা প্রবন্ধটির কথা ধরলে দেখা যায় সেখানে তিনি কোনো আধুনিক টেলিস্কোপ বা বৈজ্ঞানিক ল্যাব ছাড়াই কেবল নিজের যৌক্তিক অনুমানের উপর ভিত্তি করে বিগ ব্যাং তত্ত্বের মতো মহাজাগতিক সত্যের আভাস দিয়েছিলেন। ভাবা যায়। এই সব কিছুই প্রমাণ করে যে তার মন কতটা সুশৃঙ্খল এবং বিশ্লেষণধর্মী ছিল। এই বহুমুখী প্রতিভা আর তার লেখার পেছনের গভীর মনস্তত্ত্ব জানার পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগতে পারে যে এই বিষয়গুলো আজকের দিনে আমাদের জন্য কেন এতটা প্রাসঙ্গিক। হ্যাঁ, একজন খুনির মনের ভেতরের ইগো আর সুপার ইগোর লড়াই জেনে আমাদের কী লাভ, তাই তো? ঠিক তাই। লাভটা হলো পয় আসলে মানব মনের এমন একটা আয়না তৈরি করে গেছেন যে আয়নায় তাকালে আমরা আমাদের নিজেদের লুকানো রূপটাও দেখতে পাই। সত্যি, এই যে ইগো আর সুপার ইগোর লড়াই, এটা শুধু কোনো অপরাধীর মনের ভেতরেই চলে না, এটা আমাদের প্রতিদিনের জীবনের একটা অংশ। কারণ আমাদের সবার ভেতরেই অবদমিত রাগ, অযৌক্তিক ভয়, তীব্র ঈর্ষা বা অকারণে অপরাধবোধ থাকতে পারে। একদম। সমাজ আর বাস্তবতার চাপে আমরা প্রতিদিন সেগুলো ঢেকে রেখে একেবারে স্বাভাবিক মানুষের মতো আচরণ করার ভান করি। আমাদের ইগো প্রতিনিয়ত এই কাজটা করে যাচ্ছে। তার গল্পগুলোতে কেবল আমাদের মনের সেই চাপা দেওয়া বা অবদমিত আবেগগুলোকে চরম বা এক্সট্রিম রূপে প্রকাশ করেছেন।
হ্যাঁ, তার গল্পগুলো আমাদের এই রূঢ় সত্যটা মনে করিয়ে দেয় যে মানুষের মন কাচের চেয়েও ভঙ্গুর হতে পারে, আর বিবেকের দংশনের চেয়ে শক্তিশালী শাস্তি এই পৃথিবীতে দ্বিতীয়টি নেই। অর্থাৎ এই চরম মানসিক দ্বন্দ্বগুলো আসলে আমাদের সবার ভিতরেই খুব সূক্ষ্মভাবে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। একদম তাই। আজকের এই পুরো আলোচনা শেষে শ্রোতাদের ভাবনার খোরাক জোগাতে একটা নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরতে চাই। অবশ্যই। পো নিজে বিশ্বাস করতেন মৌলিকত্বই হল প্রতিভার সর্বোচ্চ প্রমাণ। কিন্তু পুরো বিষয়টা জানার পর একবার ভেবে দেখুন তো, পোয়ের এই অন্ধকার মানসিক জগতের প্রতি আকর্ষণ কি সত্যি কেবল তার জীবনের ট্র্যাজেডি আর কষ্ট থেকে তৈরি হওয়া একটা প্রতিক্রিয়া ছিল, অজাগতিক সত্যের আভাস দিয়ে থাকতে পারেন? তাহলে কি এমন হতে পারে না যে তার মনস্তাত্ত্বিক ভৌতিক গল্পগুলো আসলে মানুষের অবচেতন মনের এক নিখুঁত গবেষণাপত্র ছিল? ঠিক তাই। সিগমুন্ড ফ্রয়েড এই মনস্তাত্ত্বিক তত্ত্বগুলো আবিষ্কার করার বহু দশক আগেই পো সেগুলো সাহিত্যে নিখুঁতভাবে প্রয়োগ করে দেখিয়েছিলেন। এটা ভাবলেই তো গায়ে কাঁটা দিয়ে ওঠে। হয়তো গ্রিজওয়াল্ড যাকে পাগল আর উন্মাদ বলে দুনিয়ার কাছে প্রমাণ করতে চেয়েছিলেন, সেই এডগার অ্যালেন পোই ছিলেন ১৯ শতকের সবচেয়ে যুক্তিবাদী এবং তীক্ষ্ণ মনের একজন মনস্তাত্ত্বিক বিজ্ঞানী। এই বিষয়টি নিয়ে একটু ভেবে দেখবেন।